আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং। এখান থেকে কিন্তু ভীষণভাবে এমসিকিউ কিন্তু আসে এখানে এক্সামে, প্রিলিমসে, ঠিক আছে। এখান থেকে প্রায় সময়, অনেক সময় এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দেয়। তো আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, মিনিং অফ অ্যাকাউন্টিং আমরা জানি। অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং ট্রানজাকশনস, ঠিক আছে। অ্যাকাউন্টিং ইজ আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং এন্ড সামারাইজিং আ সিগনিফিকেন্ট manner and in terms of money transactions and events which are in part at least of a financial character and interpreting the result thereof। তাহলে অ্যাকাউন্টিং এর মানে কি? অ্যাকাউন্টিং দাঁড় করানো হচ্ছে যে অ্যাকাউন্টিং মানে হচ্ছে যেটা হচ্ছে আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং ট্রানজাকশনস। সামারাইজিং ট্রানজাকশন কোনগুলো? যেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ম্যানার, মানে সবকটা ট্রানজাকশন তো আবার রেকর্ড করার কোনো দরকার নেই। কোন ট্রানজাকশন গুলো যেগুলো সিগনিফিকেন্ট, যেগুলো যার কোনো একটা মানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যেগুলো সিগনিফিকেন্ট, মানে নট ইনসিগনিফিকেন্ট বা নট ইন, যেগুলো ইররিলিভেন্ট ট্রানজাকশন গুলো সেগুলোকে রেকর্ড করার কোনো দরকার নেই। ইন টার্মস অফ মানি, যেরকম ধরো কোনো যদি যদি কেউ একটা গিফট দিয়ে থাকে, ঠিক আছে, কোনো গিফট, এগুলো কি আমরা ট্রানজাকশনে ধরি? না, আমরা কখনো এটাকে ট্রানজাকশনে ধরি না, বা কখনো এটাকে অ্যাকাউন্টসের মাধ্যমে আমরা নিয়ে আসি না, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি জিনিস, অ্যাকাউন্টস কি জন্য তৈরি করা হচ্ছে? অ্যাকাউন্টস তৈরি করা হচ্ছে ফর দ্য পারপাস অফ ইন্টারপ্রেটিং দ্য রেজাল্টস দেয়ার অফ। কি রেজাল্ট বেরোচ্ছে, তার প্রফিট বেরোচ্ছে না লস বেরোচ্ছে, প্রফিট আসছে না লস আসছে, কি কি জিনিসটা দাঁড়াচ্ছে, বা কি সেটা দেখাতে চাইছে, ঠিক আছে, তার যে কোনো একটা রেজাল্ট, যে রেজাল্টটা বেরোচ্ছে সেটা সেটা কি ধরনের রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে। অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং, অবজেক্টিভস কি আছে? সিস্টেমেটিক রেকর্ডিং অফ ট্রানজাকশন, সিস্টেমেটিক্যালি রেকর্ড করা হয়, এমন না যে আজকে একটা ট্রানজাকশন তৈরি করা হলো, কালকে আর একটা ট্রানজাকশন তৈরি হলো, সেটা মানে আজকেরটা পরে হলো, পরেরটা আগে আসছে, এরকম হবে না। খিচুড়ি ভাবে পাকালে কিন্তু হবে না, জিনিসটা আসবে হচ্ছে সিস্টেমেটিক রেকর্ডিং অফ ট্রানজাকশন। নেক্সট আছে যেটা হচ্ছে অ্যাসার্টেনমেন্ট অফ রেজাল্টস অফ অ্যাবাভ রেকর্ডেড ট্রানজাকশনস। অ্যাসার্টেনমেন্ট অফ রেজাল্টস মানে রেজাল্টস দেখাতে বলছে, মানে কি ধরনের রেজাল্টস আসছে, সেটা কি আদৌ প্রফিট আসছে না আদৌ লস আসছে, সেটা কি আসছে সেটা দেখাতে চাইছে। অ্যাসার্টেনমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস মানে বিজনেসটা কতটা ভালো চলছে, আদৌ সেটা প্রফিট মেকিং না লস মেকিং, সেটা কতটা রান করছে, সেটা কিভাবে রান করছে সেটা, ঠিক আছে। প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইউজার্স ফর রেশনাল ডিসিশন মেকিং। ইউজার্স মানে আমাদের যারা হচ্ছে ইনভেস্টার্স, অথবা ক্রেডিটার্স, অথবা ব্যাংক, যেসব যারা ব্যাংক মানে যেসব ব্যাংকরা কোম্পানিকে লোন দিয়ে থাকে, ঠিক আছে, তারা কি করে, আহ, তারা যে লোনটা যে দেবে, তারা কি বেসিসে দেবে, তাদেরকে তো জানতে হবে যে আদৌ সেই বিজনেসটা আদৌ লস মেকিং না প্রফিট মেকিং, সেটা আদৌ প্রফিট করছে না লস করছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তারা তারা কি করবে, তারা একটা ডিসিশন মেকিং নেবে, একটা ডিসিশন নেবে, যে ডিসিশনের বেসিসে তারা লোন দিয়ে থাকবে, বা ইনভেস্টাররা ইনভেস্ট করবে সেই কোম্পানিতে। আমরা যে যারা ইনভেস্টার কি দেখে? ইনভেস্টার দেখে হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্টের মধ্যে কি থাকে? অ্যানুয়াল রিপোর্টের মধ্যে থাকে হচ্ছে অ্যাকাউন্টস থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। এগুলো কি করে? এগুলো ওরা ইনভেস্টাররা স্টাডি করে, সেই স্টাডি করে দেখে যে হ্যাঁ, কোম্পানিটা ঠিকঠাক আছে, ঠিকঠাক ভাবে কাজ করছে, এই সব জিনিসগুলো দেখার জন্য, ফর প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য ইউজার্স ফর রেশনাল ডিসিশন মেকিং। তাহলে ইনভেস্টাররা এইসব জিনিসগুলো পড়ে, এইসব জিনিসগুলোকে স্টাডি করে তারা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট ঠিকই আছে। তো নো দা সলভেন্সি পজিশন মানে তার ক্যাশ সলভেন্সি পজিশন বা ক্যাশ আর্নিং পজিশন, অথবা লিকুইডিটি পজিশন। লিকুইড মানে তার কাছে কতটা আছে, তার কাছে লিকুইড মানে কতটা পড়ে আছে, ক্লিয়ার? এটা হচ্ছে অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, নেক্সট আছে যেটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস বা অ্যাকাউন্টিং কনসেপ্টস। এখান থেকে কিন্তু ভীষণভাবে কোয়েশ্চেন আসে, বা প্রিলিমস এর আগে অনেকবার কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। তোমরা কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে জিনিসগুলোকে পড়ো, জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু প্রবলেম হবে, নাহলে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন সব মিস আউট হয়ে যেতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে কি এনটিডি কনসেপ্ট, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এনটিডি কনসেপ্ট। এনটিডি কনসেপ্ট কি বলছে? দ্য প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য বিজনেস ইজ সেপারেট ফ্রম ইটস ওনার, অল ট্রানজাকশনস আর রেকর্ডেড ফ্রম দ্য বিজনেস পার্সপেক্টিভ এন্ড নট দ্য ওনার। কি বলতে চাইছে এনটিডি কনসেপ্ট মানে হচ্ছে বিজনেস এবং ওনার, বিজনেস এবং ওনার, দুজনে কিন্তু আলাদা। দ্যাট ইজ ওয়াই when an owner invests rupees 10,000 into the business, it is recorded as a liability capital owed by the business to the owner, ওনার যখন বিজনেসকে কিছু টাকা দিচ্ছে,
কিছু টাকা দিচ্ছে, ফর এক্সাম্পল দিস ইজ দ্য ক্যাপিটাল, দিস ইজ দ্য ক্যাপিটাল, তাহলে সেও তো বিজনেস তো ওনারকে কিছু টাকা দেবে ইন রিটার্ন। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ কল্ড প্রফিট, দ্যাট ইজ কল্ড প্রফিট। তাহলে ওনার, দিস ইজ দ্য ওনার অ্যান্ড দিস ইজ দ্য বিজনেস, ওনার বিজনেসকে টাকা দিচ্ছে, দ্যাট ইজ ক্যাপিটাল, ইট ইজ আ কাইন্ড অফ লোন। তাহলে এবার বিজনেস এবার ওনাকে কি টাকা দেবে, বিজনেস এবার ওনাকে কিছু দেবে ইন রিটার্ন, দ্যাট ইজ কল্ড প্রফিট। তাহলে বিজনেস এবং ওনার দুজনে কিন্তু সেপারেট, দ্যাট ইজ ওয়াই ক্যাপিটাল, দ্যাট ইজ ওয়াই ক্যাপিটাল ইজ রেকর্ডেড অ্যাজ an এক্সটার্নাল সরি ইন্টারনাল লায়াবিলিটি, দ্যাট ইজ ওয়াই ক্যাপিটাল ইজ কল্ড ইন্টারনাল লায়াবিলিটি। এখান থেকে এনটিটি কনসেপ্ট থেকে ভীষণ একবার কোশ্চেন এসছে প্রিলিমসে, ঠিক আছে। নেক্সট আছে যেটা হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। মানি মেজারমেন্ট কনসেপ্ট কি বলছে, অনলি ট্রানজাকশনস দ্যাট ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ মানি are recorded in accounting. Non-monetary items like employee skills or brand reputation are not included. Brand reputation ঠিক না, brand reputation এর বলা যায় না, brand reputation মানে গুডউইল দাঁড়িয়ে যাচ্ছে, গুডউইলটা আমরা রেকর্ড করি, ঠিক আছে। নট ব্র্যান্ড রেপুটেশন বাট এমপ্লয়ি স্কিলসটা আমরা কিন্তু রেকর্ড করি না, ঠিক আছে। যেগুলো মানি মানি মেজারমেন্ট কনসেপ্ট কি বলছে, অল দোজ থিংস দ্যাট ক্যান বি রেকর্ডেড, অল দোজ থিংস দ্যাট ক্যান বি মেজার্ড ইন টার্মস অফ মানি আর রেকর্ডেড ইন অ্যাকাউন্টস, আর রেকর্ডেড ইন অ্যাকাউন্টস। যেগুলো যেগুলো মানিটারি টার্মসে আমরা রেকর্ড করতে পারি, যেগুলো মানিটারি টার্মসে আমরা বুঝতে পারি, ঠিক আছে, সেইগুলোকেই আমরা একমাত্র রেকর্ড করি। যেগুলো নন মানিটারি আইটেম যেমন হচ্ছে এমপ্লয়ি স্কিল, এগুলো তো আমরা মানিটারি টার্মস এর মধ্যে দিয়ে আমরা তো রেকর্ড করতে পারি না বা মেজারও করতে পারি না, তাদেরকে অনুমানও করতে পারি না যে কতটা আসতে পারে, ঠিক আছে। তো সেইগুলো কি হবে, সেগুলো কিন্তু আমরা রেকর্ড করি না অ্যাকাউন্টসে। ফর এক্সাম্পল দেখো এখানে, দ্য পারচেজ অফ মেশিনারি ফর ₹50,000 ইজ রেকর্ডেড বাট দ্য লয়ালিটি অফ এমপ্লয়ি ইজ নট। লয়ালিটি কি আমরা মেজার করতে পারি? দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট টার্ম, দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট টার্ম। অ্যাবস্ট্রাক্ট মানে, অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো হচ্ছে কোয়ালিটিজ, ঠিক আছে, এনি কাইন্ড অফ কোয়ালিটিজ, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। নেক্সট আসি যেটা হচ্ছে পিরিয়ডিসিটি কনসেপ্ট। পিরিয়ডিসিটি কনসেপ্ট কি বলছে, দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ আ বিজনেস ইজ মেজার্ড ফর আ স্পেসিফিক পিরিয়ড। স্পেসিফিক পিরিয়ড মানে মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, অথবা অ্যানুয়ালি হতে পারে। দিস হেল্পস ইন ইভালুয়েটিং অ্যান্ড কম্পেয়ারিং রেজাল্টস ওভার টাইম। Example, a business prepares a profit and loss statement for January 2024 to assess its performance for that month. Periodicity concept কি বলছে, একটা অ্যাকাউন্টস তৈরি করা হয় একটা পিরিয়ডের মধ্যে, ঠিক আছে। পিরিয়ড বলতে ইন দ্য সেন্স 12 months, it can be 12 months, it can be quarterly, that is 3 months, it can be 6 months also, ঠিক আছে। যে পিরিয়ড মেনটেন করা হচ্ছে সেটা কিন্তু কনসিস্টেন্টলি মেনটেন করা হবে ফর দ্য কামিং ইয়ার, ঠিক আছে। যে পিরিয়ডের মধ্যে আমরা অ্যাকাউন্টস তৈরি করছি, যে ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য অ্যাকাউন্টস তৈরি করছি, সেটা কিন্তু কনসিস্টেন্টলি ফলো করতে হবে ফর দ্য কামিং ইয়ার, দ্যাট ইজ কল্ড পিরিয়ডিসিটি কনসেপ্ট, ঠিক আছে। A business prepares a profit and loss statement for January 2024 to assess its performance for that month. তাহলে এটা কিন্তু মান্থলি বেসিসে তৈরি করা হয়েছে, এটা কিন্তু মান্থলি বেসিসে তৈরি করা হয়েছে। তাহলে মান্থলি বেসিসে আমরা পিএল এখানে আমরা কিন্তু তৈরি করতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে যদি মান্থলি তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা মান্থলি তৈরি করতে হবে, ওকে। নেক্সট আছে যেটা হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট কি বলছে, ট্রানজাকশনস আর রেকর্ডেড when they occur। অ্যাক্রুয়াল কনসেপ্ট ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখান থেকে অনেক সময় প্রিলিমসের কোয়েশ্চেন ধরে, অনেক সময় ইন্টারভিউতেও কোয়েশ্চেন এখান থেকে আসে থাকে, ঠিক আছে। ইন্টারভিউতে অনেক সময় এখান থেকে অ্যাক্রুয়াল কনসেপ্ট থেকে কোয়েশ্চেন ধরে থাকে। তো ট্রানজাকশনস আর রেকর্ডেড when they occur, not when cash is received or paid। কি বলতে চাইছে, ফর এক্সাম্পল দেখো এখানে কি বলছে, ইফ আ কোম্পানি সেলস গুডস অন ক্রেডিট ওয়ার্থ ₹5,000 ইন নভেম্বর, দ্য সেল ইজ রেকর্ডেড ইন নভেম্বর ইভেন ইফ দ্য পেমেন্ট ইজ রিসিভড ইন ডিসেম্বর। তাহলে কি বলছে, যে যদি আমি আজকে সেল করে থাকি, যদি আমি আজকে একটা ধারে মাল বিক্রি করে থাকি, তাহলে পেমেন্ট তো সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি না, যেহেতু ধারে করেছি। আর ধারে তাহলে করলে কি হবে, আমাকে আমাকে পরে পেমেন্ট রিসিভ করতে হয়, ঠিক আছে। আমাকে সঙ্গে সঙ্গে কেউ পেমেন্ট দিয়ে দেয় না ধারে, মানে আমরা ধারে ব্যবসা করছি, ঠিক আছে। ধারে যদি ব্যবসা করে থাকি তাহলে পেমেন্ট আমাকে আজকে কেউ দেবে না, ঠিক আছে, আমাকে হয়তো 1 মাস পরে বা 15 দিন পরে। দ্যাট ইজ কল্ড দ্য ডেজ অফ ক্রেডিট, দ্যাট ইজ কল্ড দ্য ডেজ অফ ক্রেডিট, ঠিক আছে। তো 15 দিন পরেও আমাকে টাকা দিতে পারে বা 30 দিন পরেও আমাকে টাকা দিতে পারে, কিন্তু অ্যাকাউন্টস কি বলছে, অ্যাকাউন্টস বলছে আজকে যেটা
ধারে যদি কিছু বিক্রি করে হওয়া থাকে, ঠিক আছে, সেটা কিন্তু আজকেই রেকর্ড হবে। ইজ ইট ক্লিয়ার? যেটা ট্রানজাকশনস আর রেকর্ডেড only when they occur and not when cash is received or paid. আমার ক্যাশ আজকে পাই বা পরে পাই বা আগামী কত বছর পরে পাই সেটা আমার জানার দরকার নেই। আজকে যদি ট্রানজাকশন হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে রেকর্ড সঙ্গে সঙ্গেই করতে হবে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে আমাকে টাকাটা পরে দেওয়া হচ্ছে। নেক্সট আসি যেটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট কি বলছে? এক্সপেন্সেস শুড বি রেকগনাইজড ইন দ্য সেম পিরিয়ড অ্যাজ দ্য রেভিনিউজ দে হেল্প টু জেনারেট। কি বলতে চাইছে ম্যাচিং কনসেপ্ট? ম্যাচিং কনসেপ্ট থেকে এখানে এখানে কোয়েশ্চেনে এসছে কিন্তু প্রিলিমসে। ঠিক আছে, ম্যাচিং কনসেপ্ট কি বলছে? আজকে ধরো সে সাপোজ আজকে আমি একটা সেল করলাম, ঠিক আছে, তো সেই সেল করবার জন্য আমার যে র মেটেরিয়াল লাগছে, আমার যে ধরো লেবার লাগছে, আমার যে ওভারহেড গুলো লাগছে, যে খরচা যাবতীয় যে খরচাগুলো আছে সেই খরচাগুলো কিন্তু এই পিরিয়ডের মধ্যেই করতে হবে। সাপোজ ধরো এখানে বোঝার চেষ্টা করো। এখানে ধরো আমার অক্টোবর মাস, ঠিক আছে, এটা হচ্ছে সাপোজ মনে করো অক্টোবর মাস। অক্টোবর মাসে আমি একটা সেল করলাম, সে সাপোজ ধরো রুপিস 10,000। 10,000 আমি সেল করলাম। আরে বাবা, এই যে সেলটা যে করলাম তার এগেইনস্টে তো আমার খরচা আছে, আমার অফিস এক্সপেন্স আছে, ঠিক আছে, অফিস এক্সপেন্স আছে, রেন্ট আছে, ঠিক আছে, টেলিফোন আছে, তারপরে কি আসছে, আমার স্যালারিজ আছে, ঠিক আছে, তার যে এগেইনস্টে র মেটেরিয়ালস লাগছে সেইটা আছে, তারপরে হচ্ছে আমার ওভারহেড কিছু থাকলো। তো এই রিলেটেড, এই যে অক্টোবর মাসের রিলেটেড যে সেল করবার জন্য আমার যে এক্সপেন্সেস গুলো দাঁড়াচ্ছে, সেই এক্সপেন্সেস গুলো কিন্তু সেই অক্টোবর মাসেই কিন্তু রেকর্ড করা হবে, নট ইন দ্য মান্থ অফ নভেম্বর, নট ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। বোঝা যাচ্ছে জিনিসটা? যে মাসের রেসপেক্টে যে খরচাটা হচ্ছে সেই মাসের রেসপেক্টে কিন্তু খরচাটা আমরা অ্যাকাউন্টে শো করব। ঠিক আছে, এমন না যে সেটা ডিসেম্বরে চলে যাবে বা এমন না যে সেটা সেপ্টেম্বরে চলে যাচ্ছে, এইভাবে কিন্তু হবে না। ক্লিয়ার? So example দেখো, if a business earns rupees 10,000 in sales in June and incurs rupees 4,000 in related cost, raw material salaries both are recorded in June. Both are to be recorded in June to accurately reflect profit. Clear? নেক্সট আসি যেটা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। হোয়াট ইজ গোয়িং কনসার্ন কনসেপ্ট? গোয়িং কনসার্ন কনসেপ্ট এখান থেকে অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করে, ইন্টারভিউতে কোশ্চেন আসে, মাঝে মাঝে প্রিলিমসেও কোশ্চেন আসে। ঠিক আছে, গোয়িং কনসার্ন কনসেপ্ট কি বলছে? অ্যাকাউন্টস আর প্রিপেয়ার্ড as if the company will run in the forthcoming years, as if the company will operate in the forthcoming years. This assumes that the business will continue to operate in the foreseeable future and not shut down, মানে কোম্পানি কিন্তু আগামী দিনে বন্ধ হয়ে যাবে না। অ্যাকাউন্টস আর প্রিপেয়ার উইথ দ্য অ্যাজাম্পশন দ্যাট যে আমার কোম্পানি কিন্তু আবহমান কাল ধরে চলতে থাকবে, আগামী দিন অবধি চলতে থাকবে। ঠিক আছে, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আ বিজনেস রিপোর্টস ইটস অ্যাসেটস at historical cost rather than liquidation value, assuming that it will not need to sell them soon. কি বলছে? আ বিজনেস রিপোর্ট ইট অ্যাসেটস, অ্যাসেটটা কোন দামে শো করানো হচ্ছে? অ্যাট হিস্টোরিক্যাল কস্ট, যে দামে, হিস্টোরিক্যাল কস্ট মানে যে দামে তাকে অ্যাকচুয়ালি বা অরিজিনালি কেনা হয়েছে, নট অ্যাট দ্য লিকুইডেশন ভ্যালু। লিকুইডেশন ভ্যালু মানে যদি আমি দামে, সেই দামে, লিকুইডেশন ভ্যালু ইন দ্য সেন্স হচ্ছে রিসেল ভ্যালু, রিসেল ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু বলতে পারো। আমরা নর্মালি কি করে থাকি? নর্মালি হচ্ছে আমরা ডাব্লিউডিবি তে আমরা রেকর্ড করে থাকি, ঠিক আছে, হিস্টোরিক্যাল কস্ট মাইনাস হচ্ছে অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা রিপোর্ট করি কি? আমরা অ্যাসেটটাকে রিপোর্ট করি হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, মানে হিস্টোরিক্যাল কস্ট মানে হচ্ছে মাইনাস হচ্ছে অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, মানে নেট ভ্যালুতে কিন্তু আমরা বুকসে কিন্তু শো করি, নট অ্যাট দ্য ভ্যালু অফ রিসেল ভ্যালু। লিকুইডেশন ভ্যালু মানে হচ্ছে রিসেল ভ্যালু, ঠিক আছে, রিসেল ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু তো আমরা কিন্তু রেকর্ড করি না। কস্ট কনসেপ্ট কি বলছে? অ্যাসেটস আর রেকর্ডেড অ্যাট দেয়ার পারচেজ প্রাইস নট দেয়ার কারেন্ট মার্কেট ভ্যালু। কস্ট কনসেপ্ট কি বলছে? ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কস্ট কনসেপ্ট কোথায় কোথায় দেখে এসেছি হচ্ছে এএস টু তে ইনভেন্টরিজ কি বলা আছে? Inventories are recorded at their cost or net selling price whichever is lower। এটাকে হচ্ছে কস্ট কনসেপ্টে কিন্তু এটা অ্যাপ্লিকেশন।
AS2 তে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন দেখে এসেছি, ইনভেন্টরিজ আর রেকর্ডেড অ্যাট কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু উইচ এভার ইজ লোয়ার, তাই না? উইচ এভার ইজ লোয়ার, কস্টের থেকেও লোয়ার হতে পারে, কস্টের থেকেও হতে পারে, দেখা গেল যে নেট সেলিং প্রাইস আরো কস্টের থেকেও কম আছে, তাহলে কিন্তু নেট সেলিং প্রাইসে কিন্তু রেকর্ড হবে। তাহলে কিসে রেকর্ড হয়? লোয়ার অফ কস্ট অর নেট সেলিং প্রাইস, যেটা সব থেকে কম হবে, কস্টও কম হতে পারে বা নেট সেলিং প্রাইসও কম হতে পারে, যেটা কম হবে সেই ভ্যালুতেই কিন্তু রেকর্ড করা হয় AS2 তে। দ্যাট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ কস্ট কনসেপ্ট। কস্ট কনসেপ্ট হলে কি বলছে? অ্যাসেটস আর রেকর্ডেড অ্যাট দ্য পারচেজ প্রাইস নট দ্য কারেন্ট মার্কেট ভ্যালু। যে দামে কিনেছি সেই দামে কিন্তু আমরা অ্যাকাউন্টসকে রেকর্ড করব, নট অ্যাট দ্য কারেন্ট মার্কেট ভ্যালু। যে দামে সেটাকে যে দামে সেটাকে বিক্রি করা যেতে পারে সেই দামে কিন্তু আমরা রেকর্ড করি না। এক্সাম্পল, ইফ আ কোম্পানি বাইজ ল্যান্ড ফর রুপিস 1 lakh, it will continue to be recorded at this cost even if the value rises to rupees 1,50,000। ক্লিয়ার? আজকে যদি আমরা 1 লাখ টাকা দিয়ে যদি একটা জমি কিনে থাকি, তাহলে সেই জমিটার দাম কিন্তু আমরা 1 লাখ টাকাই শো করবো, নট অ্যাট দ্য প্রাইস অফ। যদি দাম বেড়েও যায়, যে 1-1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা কিন্তু রেকর্ড করি না। গেমসটা আনরিয়ালাইজ, এটাকে বলা হয় আনরিয়ালাইজ গেম। এটাকে বলা হয় আনরিয়ালাইজ গেম। তো আমরা অ্যাকাউন্টসে কিন্তু আনরিয়ালাইজ গেম কিন্তু দেখাই না। নেক্সট আসি, যেটা হচ্ছে রিয়ালাইজেশন কনসেপ্ট। রিয়ালাইজেশন কনসেপ্ট কি বলছে? রেভিনিউ ইজ রেকগনাইজ অনলি when it is earned. Revenue is recognized only when it is earned, not when cash is received. রেভিনিউ রিয়ালাইজেশন কনসেপ্ট এবং হচ্ছে তোমাদের অ্যাক্রুয়াল কনসেপ্ট, রেভিনিউ কনসেপ্ট এবং রিয়ালাইজেশন কনসেপ্ট এবং অ্যাক্রুয়াল কনসেপ্ট কিন্তু অলমোস্ট সেম। ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো। Revenue is recognized only when it is earned, or revenue is recognized only when it is earned and not when cash is received। তাহলে কিন্তু অ্যাক্রুয়াল কনসেপ্টে কিন্তু সেম দাঁড়াচ্ছে। তাহলে কি বলছে? যে রেভিনিউ আজকে যদি আমার সেল হয়, আজকে যদি আমার সেল হয়, তাহলে কিন্তু আমি আজকেই রেকর্ড করব, সেটা ধারেও হতে পারে, ক্যাশেও হতে পারে, ঠিক আছে? আজকে যদি আমি ধারে কিছু বিক্রি করে থাকি, তাহলে কিন্তু তার যে রেভিনিউটা, সেটা কিন্তু আমি আজকেই রেকর্ড করব, সেটা কিন্তু আগামী মাসে কিন্তু রেকর্ড করব না, বা আগামী দিনে কিন্তু আমি রেকর্ড করব না। সে সাপোজ মনে করো যে 15 তারিখের ডেটে, 15 জুনে আমি একটা বিক্রি করলাম, ঠিক আছে, ধারে বিক্রি করলাম 10,000 টাকা, তাহলে আমি কিন্তু সেটা পরে গিয়ে রেকর্ড করব না, আমি কিন্তু সেটাকে আজকেই রেকর্ড করব। আজকে রেকর্ড করব কেন? কারণ এটা হচ্ছে আজকে আমার সেল হয়েছে, ধারে সেল হয়েছে, ঠিক আছে? আগামী দিনে কি আমি সেলটা রেকর্ড করলাম, সেটা কিন্তু চলবে না। যে আমার যেদিনকে আমি টাকা পেলাম সেদিনকে আমি সেলটা রেকর্ড করছি, সেটা কিন্তু নয়। ক্লিয়ার? তাহলে রিয়ালাইজেশন কনসেপ্ট এবং অ্যাক্রুয়াল কনসেপ্ট দুটোই কিন্তু সেম, মনে রাখবে। নেক্সট আসি, যেটা হচ্ছে ডুয়াল অ্যাসেট কনসেপ্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ডুয়াল অ্যাসেট কনসেপ্ট কি বলছে? এভরি ট্রানজাকশন হ্যাজ আ at least two accounts maintaining the accounting equation। আমরা এখানে নিউটনস থার্ড লতে পড়েছিলাম। নিউটনস থার্ড ল কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তাহলে একটা কয়েনে কিন্তু সবসময় দেখবি দুটো সাইড থাকে। আ কয়েন হ্যাজ টু সাইডস। তাহলে একটা যদি ডেবিট হয়, তাকে কিন্তু অপোজিট অ্যান্ড ইকুয়াল ক্রেডিট থাকতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এভরি ডেবিট হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল ক্রেডিট। মনে থাকবে, 100 টাকা যদি ডেবিট হয়, 100 টাকা যদি ডেবিট হয়, তাহলে 100 টাকায় কিন্তু ক্রেডিট করতে হবে, নট 1000 টাকা। 1000 টাকা কিন্তু হবে না। 100 টাকা যদি ডেবিট করে থাকি, তাহলে 100 টাকায় আমি ক্রেডিট করবো। ক্লিয়ার? Every transaction has a dual aspect, has at least two accounts maintaining the accounting equation। কি বলছে? assets is equals to liabilities plus capital। তাহলে assets is equals to liabilities plus capital, এখান থেকে কোয়েশ্চেন এসছে। এটা কোন কনসেপ্টকে, এটা এই কোয়েশ্চেন এসছে প্রিলিমসে, যে এটা কোন কনসেপ্টকে ধরানো হয় বা কোন কনসেপ্টকে বোঝানো হয়, ঠিক আছে? ওখানে কিন্তু এমসিকিউ অপশনে কিন্তু অনেকে ভুল করে থাকে। এটা কিন্তু বারবার মাথায় রেখো, অ্যাসেটস ইজ ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। এক্সাম্পল হচ্ছে, ইফ আ বিজনেস borrows rupees 5,000 from bank,
ইটস ক্যাশ অ্যাসেটস ইজ ইনক্রিজ বাই 5,000, তাহলে ক্যাশ হলো 5,000। আর লায়াবিলিটি কি জমাচ্ছে, লায়াবিলিটি থাকছে হচ্ছে 5,000। তাহলে ক্যাশ যখন যখন ব্যাংক থেকে আমি লোন নিচ্ছি তাহলে কি এন্ট্রি হবে, অথবা ব্যাংক এটা এন্ট্রি হতে পারে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট। তাহলে দুটো অ্যাকাউন্টের কাজ হচ্ছে, এখানে হচ্ছে একটা একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে লোন। তাহলে এই দুটো কিন্তু অ্যাকাউন্ট থাকবে, সেটাই বলা আছে ডুয়াল অ্যাক্সেস কনসেপ্টে দুটো অ্যাকাউন্ট থাকবে এবং দুটো, একটা ডেবিট এবং একটা ক্রেডিট থাকবে, ঠিক আছে। নেক্সট আসি যেটা হচ্ছে কনজারভেটিজম বা প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্ট ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রিলিমসেও কোয়েশ্চেন আছে, এখান থেকে ইন্টারভিউতেও কোয়েশ্চেন আছে। ইন্টারভিউতে বেশি বেশি করে কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। প্রুডেন্স কনসেপ্ট, কনজারভেটিজম কনসেপ্ট কি বলছে, অ্যান্টিসিপেট অ্যান্ড রেকর্ড পোটেনশিয়াল লসেস বাট নট গেইনস আনলেস দে আর রিয়ালাইজ। কি বললাম একটু আগে বলেছিলাম না, আনরিয়ালাইজ গেইন, যেগুলো আনরিয়ালাইজ গেইন সেগুলো কিন্তু রেকর্ড করা হয় না। হোয়াট ইজ দ্য মিনিং অফ আনরিয়ালাইজ গেইন? সাপোজ মনে করো আমার কাছে, আমি একটা জমি কিনেছি, ঠিক আছে। সাপোজ মনে করো আমি একটা জমি কিনেছি, তার দাম হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা দামে জমিটা কিনলাম। তো জমিটা কিনেছি দ্যাট ইজ ফর ইনভেস্টমেন্ট পারপাস, দ্যাট ইজ ফর ইনভেস্টমেন্ট পারপাস। ইনভেস্টমেন্ট পারপাস কেন না, সেটা আগামী দিনে তার দামটা বাড়বে, ঠিক আছে। তার দামটা বাড়বে এবং যে দামটা বাড়বে সেই দামটা হচ্ছে আমার টোটালি প্রফিট। তাহলে কি দাঁড়াচ্ছে, আজকে আমি 1,00,000 টাকা দিয়ে জমিটা কিনলাম, তার দামটা পরে গিয়ে হলো হচ্ছে 1,50,000 টাকা, ঠিক আছে। তাহলে 50,000 টাকার কি, 50,000 টাকা হচ্ছে আমার গেন, 1,50,000 মাইনাস 1,00,000 হচ্ছে আমার গেন। বাট সেটা কি রিয়েলাইজ গেন না আনরিয়ালাইজ গেন? আনরিয়ালাইজ গেন। কেন স্যার আনরিয়ালাইজ গেন? বিকজ আমি তো ল্যান্ডটাকে এখনো সেলই করিনি, আমার দামটা বেড়ে গেছে, আমি জানতে পারছি যে মার্কেটে তার দামটা এখন দাঁড়িয়েছে 1,50,000 টাকা। তাহলে 1,50,000 টাকা যে গেনটা যে আমার হলো, 50,000 টাকা যে গেনটা হলো, সেটা কি রিয়েলাইজ না আনরিয়ালাইজ? দ্যাট ইজ আনরিয়ালাইজ গেন। আনরিয়ালাইজ কেন, সেটাকে আমি এখনো রিয়েলাইজই করিনি, কারণ সেটা আমার পকেটে এখনো ঢোকেইনি। কেন ঢোকেনি? কারণ আমি জিনিসটাকে বিক্রি করিনি। আরে বিক্রি করলে তবে তো আমার প্রফিটটা ঢুকবে পকেটে, তাই না? আনটিল অ্যান্ড আনলেস আমি যদি বিক্রি না করে থাকি, তাহলে কি ওই 50,000 টাকা কি আমার কাছে, আমার পকেটে কি ঢুকবে? ঢুকবে না। খুবই ইজি ব্যাপার। তাহলে দিস ইজ কল আনরিয়ালাইজ গেন, বোঝা গেল? তাহলে কি বলতে চাইছে, কনজারভেটিজম কনসেপ্ট কি বলছে, প্রুডেন্স কনসেপ্ট। তাহলে প্রুডেন্স কনসেপ্ট হচ্ছে অ্যান্টিসিপেট অ্যান্ড রেকর্ড পোটেনশিয়াল লসেস। আজকে যদি লস হতে পারে, আজ মানে পোটেনশিয়াল লস মানে যে লস হতে পারে, যদি কোনো লস হতে পারে তাহলে সেটাকে আমি কিন্তু অ্যাকাউন্টসে রেকর্ড করবো। কিন্তু যদি কোনো আনরিয়ালাইজ গেইন থাকে সেটা কিন্তু আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করি না। বারবার মাথায় রাখবে। এক্সাম্পল হচ্ছে, ইফ ইনভেন্টরি ইজ ওয়ার্থ রুপিস 10,000 বাট মার্কেট ভ্যালু ইজ ড্রপস রুপিস 8,000, ইট ইজ রেকর্ডেড অ্যাজ 8,000। বোঝা গেল? তাহলে কিন্তু অ্যান্টিসিপেটেড মানে রেকর্ড পোটেনশিয়াল লসেস, তাহলে পোটেনশিয়াল লস কিন্তু আমরা এখানে রেকর্ড করছি। However, if the market value rises to rupees 12,000, the value is not increased until sold. The value is not increased until sold. তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা, দামটা 10,000 থেকে বেড়ে গেল হচ্ছে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা কিন্তু আমরা অ্যাকাউন্টে শো করছি না, আমরা অ্যাকাউন্টে কোনটা শো করছি, আমরা অ্যাকাউন্টে শো করছি যে 10,000 টাকা। কিন্তু তার দাম যদি পড়ে গিয়ে যদি 8,000 টাকা দাম দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা 8,000 টাকাটা কিন্তু রেকর্ড করবো। ক্লিয়ার? 2,000 টাকার লস দেখি কিন্তু আমরা 8,000 টাকা রেকর্ড করবো। ক্লিয়ার হচ্ছে? নেক্সট আসি যেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসেপ্ট। কনসিস্টেন্সি কনসেপ্ট কি বলছে, দ্য সেম অ্যাকাউন্টিং মেথডস should be applied consistently over time to ensure comparability. Example key, if a business uses a straight line method for depreciation this year, this it should continue using it in future year. মানে আজকে যদি স্ট্রেট লাইন মেথড আমরা অ্যাপ্লাই করি, আগামী দিনে বা আগামী বছরে কিন্তু আমাকে স্ট্রেট লাইন মেথডই অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার হচ্ছে? If I apply straight line method of depreciation this year, it shall be continued for the forthcoming year. আজকে যদি আমি স্ট্রেট লাইন মেথড ফলো করি, তাহলে আগামী দিনে বা আগামী বছরে কিন্তু আমাকে স্ট্রেট লাইন মেথডই ফলো করতে হবে, নট অন দ্য বেসিস অফ রিটেন ডাউন ভ্যালু মেথড। আজকে যদি স্ট্রেট লাইন ফলো করি বা পরের বছরে গিয়ে দেখলাম যে রিটেন ডাউন ভ্যালু ফলো করছি, সেটা কিন্তু চলবে না। ইট শুড বি ফলোড কনসিস্টেন্টলি, সেম ওভার দ্য পিরিয়ড, ঠিক আছে। তাহলে আজকে যেটা ফলো করা হবে সেটা কিন্তু আগামী দিনেও তাই ফলো করা হবে।
নেক্সট আসি যেটা হচ্ছে মেচুরিটি কনসেপ্ট। মেচুরিটি কনসেপ্ট কি বলছে? অনলি ইনফরমেশন দ্যাট সিগনিফিকেন্টলি অ্যাফেক্টস ডিসিশন মেকিং, only information that significantly affects decision making needs to be disclosed. কি বলতে চাইছে? অনলি ইনফরমেশন দ্যাট সিগনিফিকেন্টলি অ্যাফেক্টস ডিসিশন মেকিং নিডস টু বি ডিসক্লোজড। ধরো 5 টাকার, ফর এক্সাম্পল কি, রুপিস 5 এক্সপেন্ডিচার ইন আ লার্জ কর্পোরেশন মে বি কনসিডার্ড ইরেলিভেন্ট বা ইমেটেরিয়াল অ্যান্ড নট সেপারেটলি ডিসক্লোজ। তাহলে 5 টাকার একটা এক্সপেন্ডিচার, 5 টাকার একটা খরচ আমরা নাও দেখাতে পারি অত বড় একটা কোম্পানিতে, ঠিক আছে? কিন্তু whereas the same amount might be significant for a small business, তাহলে আমার যদি এটা ছোট ব্যবসা থাকে তাহলে কিন্তু এই 5 টাকাটা কিন্তু আমার কাছে অনেকটা বড় ব্যাপার, তাই না? আমি যদি সাপোজ মনে করো আমি ট্রানজাকশন করছি 500 টাকার ট্রানজাকশন, তাহলে 500 টাকার ট্রানজাকশনের মধ্যে আমার কিন্তু 5 টাকাটা কিন্তু বড় ব্যাপার, কিন্তু যেখানে আমার 5 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে, সেখানে কিন্তু আমরা 5 টাকার জন্য আমরা কিন্তু রেকর্ড করি না, ঠিক আছে? তাহলে যে আইটেম গুলো যেগুলো হচ্ছে মেটেরিয়াল, যেগুলো হচ্ছে রেলিভেন্ট, ঠিক আছে, যেগুলো একটা ফিগার আছে, একটা বড় ফিগার আছে, একটা বিগ সাম অফ মানি, যেখানে বিগ সাম অফ মানি বা বিগ অ্যামাউন্ট তাহলে ধরে আছে, ঢুকে আছে, সেটা কিন্তু আমরা রেকর্ড করবো, যেটা রেলিভেন্ট, ঠিক আছে? যেগুলো রেলিভেন্ট সেগুলো কিন্তু আমরা রেকর্ড করবো, যেগুলো ইরেলিভেন্ট, এবার রিলিভেন্টটা ডিপেন্ড করছে ব্যবসা টু ব্যবসা, মানে সব ব্যবসা তো আর সমান সাইজ নয়, সব ব্যবসা তো আর একই সাইজ নয়, কেউ বড় হতে পারে কেউ ছোট হতে পারে। তাহলে যেগুলো বড় থাকছে তাহলে সেগুলো বড়র জন্য তাহলে বড় রেকর্ড হবে, আর যেগুলো ছোট অ্যামাউন্ট তাহলে ছোটোর জন্য তাহলে ছোট অ্যামাউন্ট গুলো রেকর্ড হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা হচ্ছে মেথোডি কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কি মিনিং অফ অ্যাকাউন্টস হলো, আমরা একবার রিভাইজ করে নিই মিনিং অফ অ্যাকাউন্টস। আমরা পড়েছি মিনিং অফ অ্যাকাউন্টস কি? অ্যাকাউন্টস হচ্ছে রেকর্ডিং, আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং ট্রানজাকশনস, ঠিক আছে? আর্ট অফ রেকর্ডিং মানে আমরা রেকর্ড করছি এবং তাকে ক্লাসিফাই করছি, ঠিক আছে? শুধু রেকর্ড করলেই তো হবে না, তাকে ক্লাসিফাই করতে হবে এবং তাকে সামারাইজও করতে হবে। সামারাইজ মানে ইন দ্য সেন্স দেখাতে হবে যে সেটা আরো আরো প্রফিটে আসছে কি লসে আসছে, কিসে আসছে, কি ধরনের আমরা অ্যাকাউন্টটা তৈরি করে থাকি, এটা হচ্ছে মানে মেন পারপাস, ঠিক আছে? নেক্সট আসি যেটা হচ্ছে অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। অবজেক্টিভস কি আগেও বলেছি, সিস্টেমেটিক রেকর্ডিং অফ ট্রানজাকশনস, অ্যাসার্টেনমেন্ট অফ রেজাল্টস। সিস্টেমেটিক রেকর্ডিং মানে আমরা তাকে একটা প্রপারলি ওয়েতে, একটা প্রপার ওয়েতে আমরা ট্রানজাকশন গুলোকে রেকর্ড করে থাকি। আর এটা কি অ্যাসার্টেনমেন্ট অফ রেজাল্টস। অ্যাসার্টেনমেন্ট অফ রেজাল্টস মানে তার প্রফিট এবং লস কতটা আসছে সেটা দেখা। অ্যাসার্টেনমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন মানে কি তার কতটা তার ক্ষমতা দাঁড়াচ্ছে, মানে একটা ব্যবসা তার কতটা ক্ষমতা আছে, ঠিক আছে, তার ফাইন্যান্সিয়াল পজিশন কি দাঁড়াচ্ছে, সে আদৌ প্রফিট মেকিং না লস মেকিং কোম্পানি, সেটা ব্যাপার। আর এটা কি প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কারা ইউজার? যারা হচ্ছে ব্যাংক বা ইনভেস্টার, তাদের তারা তারা হচ্ছে আমার ইউজার। তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন কি? যে হ্যাঁ আমার ব্যবসায় এত টাকার আমি কাজ করছি, এত টাকা আমি ব্যবসা করছি এখানে, ঠিক আছে? এত টাকা আমার টার্ন ওভার আছে, এত টাকার আমার অ্যাসেট আছে, এত টাকা আমার অ্যাসেট টার্ন ওভার রেশিও আছে, এত টাকা আমার ক্যাপিটাল এমপ্লয়েড আছে, এত টাকা হচ্ছে আমার, এত পার্সেন্ট হচ্ছে আমার গ্রস প্রফিট রেশিও, এত পার্সেন্ট হচ্ছে আমার নেট প্রফিট রেশিও। এই ইনফরমেশন গুলো কারা কালেক্ট করে? নর্মালি যারা ইনভেস্টার তারা কিন্তু এই ইনফরমেশন গুলো ইউজ করে থাকে, ঠিক আছে? তারা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য কিন্তু তারা ইউজ করে। আর এটা কি টু নো দা সলভেন্সি পজিশন। সলভেন্সি পজিশন মানে লিকুইডিটি পজিশন, ইন হ্যান্ড তার কতটা ক্যাশ ইন হ্যান্ড পড়ে আছে সেটা জানবার জন্য, ঠিক আছে? নেক্সট আছে যেটা হচ্ছে এন্টিটি কনসেপ্ট। এন্টিটি কনসেপ্ট বোঝালাম, যেটা হচ্ছে একটা হচ্ছে বিজনেস এবং ওনার। বিজনেস এবং ওনার হচ্ছে দুজনে কিন্তু আলাদা পার্সন। নেক্সট আছে যেটা হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। মানি মেজারমেন্ট কনসেপ্ট কি? যেগুলো হচ্ছে যে আইটেম গুলো বা যে ট্রানজাকশন গুলো আমরা মানিটারি টার্মসে আমরা রেকর্ড করতে পারবো সেগুলোকে কিন্তু আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করি। যে আইটেম গুলো মানিটারি টার্মসে আমরা মেজার করতে পারবো সেগুলোকেই কিন্তু একমাত্র আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করি। যেগুলো হচ্ছে ইরেলিভেন্ট বা অ্যাবস্ট্রাক্ট বা হচ্ছে কোয়ালিটিস, যেমন ধরো এমপ্লয়ি স্কিল হলো, বা এমপ্লয়ি স্কিল, তারপরে লয়্যালটি অফ এমপ্লয়িজ, এগুলো কিন্তু আমরা রেকর্ড করি না অ্যাকাউন্টসে, তাই না? নেক্সট আসি যেটা হচ্ছে পিরিয়ডিসিটি কনসেপ্ট। পিরিয়ডিসিটি কনসেপ্ট কি বলছে? আজকে যদি 12 মাসের জন্য যদি আমি অ্যাকাউন্ট তৈরি করে থাকি তাহলে আগামী দিনেও কিন্তু আমাকে 12 মাসের জন্য আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আজকে যদি 3 মাসের জন্য তৈরি করে থাকি তাহলে আগামী দিনেও কিন্তু আমাকে 3 মাসের জন্য তৈরি করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে পিরিয়ডিসিটি কনসেপ্ট। ইচ অ্যান্ড এভরি পিরিয়ড শুড বি কনসিস্টেন্ট ওভার দ্য ফোর কামিং ইয়ার্স। নেক্সট আসি যেটা হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট কি বলছে? আজকে যদি সেল করে থাকি তাহলে আজকে আমাকে সেলটা রেকর্ড করতে হবে, নট ইন দ্য টাইম, যে জবে আমি পেমেন্টটা রিসিভ করছি। আজকে যদি ক্রেডিট সেল করে থাকি, ধারে যদি কিছু বিক্রি করে থাকি, তাহলে কিন্তু আমাকে আজকেই রেকর্ড করতে হবে, নট অন দ্য টাইম দ্য পার্টি মেক্স দ্য পেমেন্ট। যখন পার্টিটা আমাকে পেমেন্ট করছে তখন কিন্তু আমরা সেলটা রেকর্ড করি না। নেক্সট আসি যেটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট কি বলছে?
আজকে ধরো সাপোজ মনে করো আজকে 10,000 টাকা আমি সেল করলাম, ঠিক আছে? তো 10,000 টাকা সেল করার জন্য তার যে রিলেটেড কস্ট, যেরকম র মেটেরিয়াল বা ওভারহেড বা ইলেকট্রিসিটি বা ধরো যে স্যালারিজ গুলো পেমেন্ট করছি বা ধরো যে রেন্ট গুলো পেমেন্ট করছি, ঠিক আছে? সেই সব যাবতীয় যে খরচগুলো আমার বেরোচ্ছে, সেই যাবতীয় খরচ কিন্তু এই মাসের মধ্যেই বা এই টাইমের মধ্যেই আমাকে করতে হবে। সাপোজ ধরো নভেম্বর মাসে আমি সেল করলাম 10,000 টাকা, তার এগেনস্টে যে খরচাটা আসছে সেই খরচাগুলো কিন্তু নভেম্বর মাসেই আমি রেকর্ড করবো, নট ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, নট ইন দ্য মান্থ অফ অক্টোবর। ক্লিয়ার? নেক্সট আছে যেটা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্ট কি বলছে? গোয়িং কনসার্ন কনসেপ্ট কি বলছে? আগামী দিনে আহ, মানে অ্যাকাউন্টস আর প্রিপেয়ার অ্যাজ ইফ দ্য কোম্পানি উইল কন্টিনিউ ইন দ্য ফোর কামিং ইয়ার। কোম্পানি কিন্তু উঠে যাবে না বা কোনো অর্গানাইজেশন কিন্তু উঠে যাচ্ছে না, সেটা বন্ধ হয়ে যাবে না, সেইভাবেই কিন্তু অ্যাকাউন্টসটা আমরা রেকর্ড করে থাকি। নেক্সট আসি যেটা হচ্ছে কস্ট কনসেপ্ট। কস্ট কনসেপ্ট কি বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ কস্ট কনসেপ্ট? Accounts or revenue is recognized only when it is earned, not sorry, cost concept বলছে হচ্ছে assets are recorded at their purchase price, not at the current market value। একটু আগে বোঝালাম যে 1,00,000 টাকা যদি 1,00,000 টাকা দিয়ে যদি আমি একটা ল্যান্ড কিনে থাকি, তার দাম যদি হঠাৎ করে দেখা গেল যে 1,50,000 টাকা বেড়ে গেছে, তার মার্কেট প্রাইস, কিন্তু দাম আমরা কিন্তু অ্যাকাউন্টসে ওই 1,00,000 টাকাটাই শো করি। আনরিয়ালাইজড গেইন নিয়ে এত যে কথা বললাম, তাহলে ওই আনরিয়ালাইজড গেইন কিন্তু আমরা অ্যাকাউন্টসে কিন্তু শো করি না। নেক্সট আসে যেটা হচ্ছে রিয়ালাইজিং কনসেপ্ট। রিয়ালাইজিং কনসেপ্ট কি বলছে? রেভিনিউ ইজ রেকগনাইজ অনলি when it is earned। রিয়ালাইজিং কনসেপ্ট আর অ্যাকুয়ার কনসেপ্ট কিন্তু দুটোই দুটোই সেম, ঠিক আছে? ইভেন ইফ দুটোই কিন্তু সেম, তাহলে একই জিনিস দাঁড়াচ্ছে। ডুয়াল অ্যাসেট কনসেপ্ট। ডুয়াল অ্যাসেট কনসেপ্ট কি বলছে? এভরি ডেবিট হ্যাজ an equal and opposite equal and opposite credit। তাহলে নিউটন থার্ড লর মতন আমাদের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। নিউটন থার্ড ল কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। তাহলে সিমিলারলি প্রত্যেকটা জার্নাল এন্ট্রিতে আমরা কিন্তু দেখি দুটো অ্যাকাউন্টস, ঠিক আছে? দুটো বা দুটো দুটো থেকে বেশি অ্যাকাউন্টও থাকতে পারে, কিন্তু সেখানে কিন্তু মেন মেন সেখানে মেন জিনিসটা হচ্ছে যে এভরি ডেবিট হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট ক্রেডিট, তাই না? আমরা কিন্তু ডেবিট সাইড আর ক্রেডিট সাইড কিন্তু সবসময় কিন্তু সমান সমান রাখি। তাহলে এটা হচ্ছে ডুয়াল অ্যাসেট কনসেপ্ট। নেক্সট আসি যেটা হচ্ছে কনজারভেটিজম বা প্রুডেন্স কনসেপ্ট। কনজারভেটিজম বা প্রুডেন্স কনসেপ্ট কি বলছে? অ্যান্টিসিপেট অ্যান্ড রেকর্ড পোটেনশিয়াল লসেস বাট নট গেন। একটু আগেই বললাম আনরিয়ালাইজ গেন গুলো কিন্তু আমরা অ্যাকাউন্টে শো করি না, যেগুলো যদি কিন্তু লস যদি হয়, বা ধরো আজকে 1,00,000 টাকা দিয়ে জমি কিনলাম, তার হঠাৎ করে দাম পড়ে গেল কিন্তু 80,000 টাকা, কিন্তু সেটা কিন্তু আমরা 80,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু শো করবো, কিন্তু তার দাম যদি বেড়ে গিয়ে 1,50,000 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা 1,50,000 টাকা অ্যাকাউন্টে কিন্তু শো করবো না। ক্লিয়ার? নেক্সট আসি যেটা হচ্ছে কনসিস্টেন্সি বা কনসিস্টেন্সি কনসেপ্ট। কনসিস্টেন্সি কনসেপ্ট কি বলছে? আজকে যদি একটা the same accounting method should be applied consistently over the time to ensure comparability। মানে যেটা আজকে যে মেথড ফলো করছি আগামী দিনে বা আগামী বছরে সেটা কিন্তু সেই সেম মেথডই আমরা কিন্তু অ্যাপ্লাই করব। ঠিক আছে? আজকে যদি স্ট্রেট লাইন করি, তাহলে আগামী বছর আমাকে স্ট্রেট লাইন করতে হবে। আজকে যদি রিটার্ন ভ্যালু করি, আর তাহলে আগামী বছরও আমাকে রিটার্ন ভ্যালুতে করতে হবে। আজকে স্ট্রেট লাইনে করলাম, আগামী বছরে রিটার্ন ভ্যালুতে করলাম, এটা কিন্তু করলে হবে না। ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ঠিক আছে? নেক্সট আসি যেটা হচ্ছে মেথডি কনসেপ্ট। মেথডি কনসেপ্ট কি বলছে? ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন শুড বি মেটেরিয়াল। মানে মানে যে আইটেম গুলো ইমেটেরিয়াল বা ইররিলেভেন্ট, সেই আইটেম গুলো কিন্তু আমরা রেকর্ড করি না অ্যাকাউন্টসে। ঠিক আছে? তাহলে আজকে এই বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, বারবার বলছি। এখান থেকে কিন্তু লাইন বাই লাইন কিন্তু ধরে ধরে কোয়েশ্চেন দেবে, আর ঘুরিয়ে কোয়েশ্চেন দেবে। এমসিকিউ কোয়েশ্চেন মানে ঘুরিয়ে কোয়েশ্চেন দেবে, আর সেটা কিন্তু তোমাদের জন্য কনফিউজিংও হবে। ওই জন্যই বলছি ভালো করে পড়বে জায়গাগুলো, না পড়লে কিন্তু খুব মুশকিল আছে। ক্লিয়ার?